নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। আজ আমরা সিটেট ২০২৬ এর বিভিন্ন টপিকস গুলো সম্পর্কে আমরা বাংলায় আলোচনা করছি। তাহলে সিটেটের ধাঁচেই তো সমস্ত টেট পরীক্ষা হয়। তাহলে আমাদের এই যে আসাম টেট, ত্রিপুরা টেট বা ওয়েস্ট বেঙ্গল টেটের ক্ষেত্রে প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট প্রত্যেকটা টেটের ক্ষেত্রেই কিন্তু এই যে আলোচনাগুলো ভীষণ কার্যকরী। আমরা আজ সিডিপি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি বা শিশু মনস্তত্ত্ব ও শিক্ষা বিজ্ঞানের পার্ট এ তে যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট অফ জিন পিয়াজে বা পিয়াজের প্রজ্ঞামূলক বিকাশের স্তর এটা সম্পর্কে ডিটেলসে আলোচনা করব আজ। আমি নিবেদিতা দি অ্যান্ড ওয়েলকাম টু নিবেদিতা দাস এডুকেশন। তোমাদের সকলকে এই প্ল্যাটফর্মে স্বাগত। তাহলে চলো মূল আলোচনায় আসা যাক। জিন পিয়াজের বা জ্যা পিয়াজের যে প্রজ্ঞামূলক বিকাশের স্তরগুলো তার মধ্যে প্রথম স্তর হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ, যার সময়কাল হচ্ছে 0 থেকে 2 বছর বা জন্ম থেকে 2 বছর বয়স পর্যন্ত। তাহলে এই যে সেন্সরি মোটর স্টেজ, এই নামটার মধ্যেই কিন্তু এই স্তরের বৈশিষ্ট্যগুলো লুকিয়ে রয়েছে। সেন্সরি মানে কি, যে এই সময় বাচ্চারা সেন্সেস বা ইন্দ্রিয় এর ব্যবহার কিন্তু করে এবং এই ইন্দ্রিয় ব্যবহারের মাধ্যমেই তাদের পরিবেশের যে বিভিন্ন উদ্দীপক তার প্রতি প্রতিক্রিয়া করে। এবং এই যে মোটর অর্থাৎ মোটর স্কিল বা ফিজিক্যাল মুভমেন্ট বা অঙ্গ সঞ্চালন এই স্তরে কিন্তু অত্যন্ত বেশি পরিমাণে দেখা যায় এবং এর মাধ্যমেও কিন্তু বাচ্চারা পরিবেশের সঙ্গে প্রতিক্রিয়া করে। তাই এই জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময়কালকে বলা হয় সেন্সরি মোটর স্টেজ। এরপর আমরা এই যে সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো সম্পর্কে আলোচনা করব। দেখা যায় যে এই স্তরে প্রতিবর্ত ক্রিয়া বা রিফ্লেক্স অ্যাকশন এটা লক্ষ্য করা যায়। দেখা যায় যে এই স্তরে শিশুর যে জ্ঞানেন্দ্রিয় বা সেন্স অর্গানগুলো অত্যন্ত সক্রিয় থাকে। হাতের কাছে কোনো বস্তু যদি পাই কোনো একটা বাচ্চা, আমরা সবাই আমাদের চারপাশে বাচ্চাদের দেখে থাকি ছোটবেলা থেকে বড় হতে, দেখা যায় যে বাচ্চারা সেটাকে কিন্তু আঁকড়ে ধরতে চায়। আর সবসময় দেখা যায় যে কোনো বস্তুকে ছোট বাচ্চারা মুখে ঢোকাবার চেষ্টা করে। যেমন হয়তো মা একটা পাতিলেবু কেটে ওর সামনে রাখলো বাচ্চার সামনে। বাচ্চা না বুঝে সেটাকে আঁকড়ে ধরলো। ধরেই কি করবে? সে সবার আগে মুখে ঢোকাবে। এরপরে অটোমেটিক একটা টক স্বাদ তার জিভে লাগবে। তো দেখা যাবে যখনই টক স্বাদ সে জিভে পাচ্ছে, তখনই একটা অদ্ভুত মুখভঙ্গি করবে অথবা সেটাকে ফেলে দিয়ে কাঁদতে শুরু করবে। অর্থাৎ লেবু সম্পর্কে বা ওই যে বস্তুটা সম্পর্কে সে একটা ধারণা পাবে এবং সে বুঝতে পারবে সব জিনিসকেই কিন্তু মুখে ঢোকানো উচিত নয়। কারণ বিভিন্ন জিনিসের স্বাদ বিভিন্ন হতে পারে। তবে এই ব্যাপারটাকে বলা হচ্ছে রিফ্লেক্স অ্যাকশন বা প্রতিবর্ত ক্রিয়া। যেকোনো কিছুকে আঁকড়ে ধরা, মুখে ঢোকানো, স্বাদ বোঝা এবং সেটা সম্পর্কে একটা ধারণা গঠন করা। এটা সংবেদন সঞ্চালনমূলক স্তরের একটা বৈশিষ্ট্য। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। ব্যাপারটা কি? দেখা যায় যে এই সময় শিশুরা যেন নিজের জগতেই বাস করে। সব সময় তারা নিজেকে নিয়েই ব্যস্ত থাকে। তার আশপাশের মানুষজন, সমাজ এগুলো সম্পর্কে তাদের কোনো ধারণা থাকে না। এমনকি এদের অস্তিত্ব সম্পর্কেও তারা কিন্তু সচেতন থাকে না। যে তার চারপাশে আরো মানুষজন, লোকজন, অন্য একটা জগৎ রয়েছে সেটা সম্পর্কে তারা কিন্তু সচেতন থাকে না। দেখা যায় যে এই সময় যখন বাচ্চারা খেলে তখন আমারটা তো আমার। আর অন্যেরটাও আমার। মা যদি সঙ্গে খেলে মায়েরটাও আমার। এই রকমের একটা নীতি তাদের মধ্যে লক্ষ্য করা যায়। অর্থাৎ আমরা বলতে পারি এই সময় শিশুরা কেমন থাকে? আত্মমুগ্ধ, নিজেকে নিয়েই ব্যস্ত, সেলফ অবসেসড বা সেলফ অ্যাবসর্বড বা সেলফ সেন্টার্ড। এটাকেই ইগোসেন্ট্রিজম বা আত্মকেন্দ্রিকতা বলা হচ্ছে। এই স্তরের শেষের দিকে অর্থাৎ ১.৫ থেকে ২ বছর বয়সকালে দেখা যায় তারা ধীরে, ধীরে অন্যান্যদের অস্তিত্ব সম্পর্কে সচেতন হতে শুরু করে। যে তার চারপাশে অন্য একটা জগৎ রয়েছে, আরো মানুষজন রয়েছে বা একটা পরিবেশ রয়েছে, সেটা সম্পর্কে তারা সচেতন হতে শুরু করে এই স্তরের শেষের দিকে অর্থাৎ ১.৫ থেকে ২ বছর বয়সকালের মধ্যে। এবং তারা বুঝতে পারে যে আমি এর বাইরেও কিন্তু একটা জগৎ রয়েছে। তাহলে এই যে ব্যাপারটা, শিশুদের যে নিজেদেরকে নিয়েই ব্যস্ত থাকা,
নিজেদেরকে নিয়েই মুগ্ধ হয়ে থাকা এটাকেই বলা হয় আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম, যেটা সেন্সরি মোটর স্টেজের একটা বৈশিষ্ট্য বা সংবেদন সঞ্চালনমূলক স্তরের একটা বৈশিষ্ট্য। তৃতীয় বৈশিষ্ট্যে আসি। এটা হচ্ছে বস্তুর স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স। ব্যাপারটা কি? দেখা যায় যে জন্মের পর বাচ্চারা ধীরে, ধীরে যখন বড় হচ্ছে, ১ম শিশুদের কোনো একটা বস্তুর যে স্থায়িত্ব সম্পর্কে কোনো বোধ থাকে না। মানে কি? যে কোনো একটা বস্তু বা ব্যক্তি কে শিশু দেখলো। এরপরে তাকে যদি সরিয়ে নেওয়া যায় বা লুকিয়ে দেওয়া যায়, তখন বাচ্চা মনে করে যে সেই বস্তু বা ব্যক্তি আর নেই। মানে যেটা তারা দেখতে পাচ্ছে বা মূর্ত বস্তু তার অস্তিত্ব আছে। যখনই সেটা তারা দেখতে পারছে না, তখন তার কথা ভুলে যাচ্ছে। আশপাশে যে ব্যাপারটা বা যে বস্তু, ব্যক্তি তাদেরকে দেখতে পাচ্ছে, তাদের প্রতি তারা মনোনিবেশ করছে। তাহলে বস্তু স্থায়িত্ব সম্পর্কে কোনো ধারণা কিন্তু বাচ্চাদের থাকে না। কিন্তু যখন দেখা যায় যে বয়স বাড়ছে ধীরে, ধীরে এবং বুদ্ধিটাও ধীরে, ধীরে বাড়ছে, তখন শিশুরা দেখা যায় বস্তুর যে বিভিন্ন আকার, যে এটা গোল, এটা চারকোনা, এটা তিনকোনা, এগুলো সম্পর্কে, আকৃতি সম্পর্কে, বর্ণ সম্পর্কে, এটা লাল, এটা সবুজ, এটা নীল, এটা হচ্ছে কমলা, এগুলো সম্পর্কে তারা ধীরে, ধীরে ধারণা লাভ করে। এবং এই বৈশিষ্ট্যগুলোর সাহায্যে তারা কিন্তু বিভিন্ন বস্তুর মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারে এবং তাকে ব্যবহারও করতে পারে। এই স্তরে দেখা যায় ধীরে, ধীরে এই স্তরের শেষের দিকে মানে ১.৫ থেকে ২ বছর বয়সের মধ্যে যে কার্য কারণ সম্পর্কে তাদের একটা ধারণা তৈরি হয়। যে কোনো একটা জিনিস কেন হচ্ছে? বা এর ফলে কি হবে? এগুলো ধীরে, ধীরে তারা বুঝতে পারে। ফলে দেখা যায় এই স্তরের শেষের দিকে তারা কোনো জিনিস হয়তো তাদের কাছে ছিল। এবারে সেটাকে সরিয়ে নেওয়া হলে তারা বুঝতে পারে যে সেই বস্তুটা কিন্তু আছে। হয়তো আমি দেখতে পাচ্ছি না, কিন্তু বস্তুটা কোথাও না কোথাও আছে। তাই দেখা যায় যে মাকে যখন তারা হঠাৎ করে দেখতে পায় না, তখন কিন্তু তারা এপাশে ওপাশে কিন্তু খোঁজাখুঁজি করার চেষ্টা করে যে মা কোথায় আছে। মানে এই যে ব্যাপারটা, এটাকেই বলা হচ্ছে অবজেক্ট পার্মানেন্স বা বস্তু স্থায়িত্ব, যেটা সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তরের বৈশিষ্ট্য। ১ম তারা ভাবে যেটা সামনে নেই, সেই বস্তুর অস্তিত্ব নেই। কিন্তু এই যে ০ থেকে ২ বছর, জন্ম থেকে ২ বছর বয়সকালের শেষের দিকে তারা বুঝতে পারে যে সামনে হয়তো নেই বস্তুটা, কিন্তু সেটার অস্তিত্ব কিন্তু আছে। এটাকেই বলা হচ্ছে বস্তু স্থায়িত্ব বা অবজেক্ট পার্মানেন্স। আরো একটা বৈশিষ্ট্য আমরা পাই সেন্সরি মোটর স্টেজের, সেটা হচ্ছে বিলম্বিত অনুকরণ বা ডেফার্ড ইমিটেশন। ইমিটেশন মানে কি? অনুকরণ করা, তাই তো? অর্থাৎ শিশুরা দেখা যাচ্ছে কাউকে কিছু কাজ করতে দেখছে বা কারো কোনো আচরণ সে লক্ষ্য করছে। কিছু সময় পর না বুঝেই কিন্তু সে সেটাকে অনুকরণ করে বা ইমিটেট করে এবং এর ফলে কিন্তু তাদের প্রজ্ঞামূলক বিকাশ ঘটে। কিভাবে? যে কোনো একজন ব্যক্তিকে শিশু কিছু একটা করতে দেখছে। তাহলে শিশু ১ম এ কি করছে? দেখছে বা অবজার্ভ করছে। দেখে সে একটা কিন্তু অভিজ্ঞতা বা এক্সপেরিয়েন্স অর্জন করছে এবং তার ফলে তার মধ্যে কিন্তু একটা অস্থায়ী স্কিমা গঠিত হচ্ছে। এরপরে কিছুক্ষণ পরে তারা দেখা যাচ্ছে না বুঝেই সেটাকে অনুকরণ বা ইমিটেট করছে। কিভাবে? সেন্স অর্গান ব্যবহার করে। যেমন সে দেখেছে যে কাউকে একটা বোতাম টিপতে, তার ফলে একটা ফ্যান ঘুরছে। তার আশেপাশে থাকলে সেও কিন্তু সেই বোতামটাকে টেপার চেষ্টা করবে এবং দেখবে যে কি হচ্ছে। অথবা তার কাছে হয়তো একটা খেলনা আছে যেটার কোনো একটা বোতাম টিপলে একটা গান বাজে। তো সে কাউকে একটা করতে দেখলো সেটা। পরবর্তীকালে সেও কিন্তু সেই বোতামটা টেপার চেষ্টা করবে। তার ফলে সে একটা অভিজ্ঞতা অর্জন করবে। ফলে তার কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ ঘটবে বা cognitive development ঘটবে। তাহলে এই যে বিলম্বিত অনুকরণ বা deferred imitation, এটাও কিন্তু সংবেদন সঞ্চালনমূলক স্তরের একটা বৈশিষ্ট্য যার সময়কাল ০ থেকে ২ বছর। আমরা আরো কিছু বৈশিষ্ট্য পাই। যেমন সংবেদন সঞ্চালনমূলক স্তরের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে লক্ষ্য নির্দেশিত আচরণ বা গোল ডাইরেক্টেড বিহেভিয়ার। ব্যাপারটা কি? একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে যখন মনোযোগ, স্মৃতি এগুলোকে কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, তখন তাকেই বলা হচ্ছে লক্ষ্য নির্দেশিত ব্যবহার বা আচরণ। মানে কি? আমরা অভ্যেসের বশে অনেক কাজ করে থাকি। কিন্তু এই ব্যাপারটা কিন্তু অভ্যেসের দ্বারা পরিচালিত কাজ নয়। এখানে
আমরা আমাদের অ্যাটেনশন বা মনোযোগ দিচ্ছি, স্মৃতি বা মেমোরিকে কাজে লাগাচ্ছি এবং সিদ্ধান্ত গ্রহণ করছি বা ডিসিশন মেকিং করছি কেন একটা নির্দিষ্ট লক্ষ্যকে পাওয়ার জন্য। যেমন এই ০ থেকে ২ বছরের বাচ্চাদের মধ্যে দেখা যায় যে ৬ মাসে কোনো একটা বাচ্চা হামাগুড়ি দিতে শুরু করল। সে আ ১০ মাসে হয়তো হাঁটতে শুরু করল। তখন কি করা হয়? তাদের কিছুটা দূরে একটা খেলনা রেখে দেওয়া হয়। বাচ্চা কি করে? দেখা যায় যে, যে শিশু হামাগুড়ি দিচ্ছে ৬ মাস বয়সে, সে ওই যে হামাগুড়ি দিতে শুরু করেছে, সে কিন্তু সেটা বারবার চেষ্টা করে কেন? যে ওই খেলনাটাকে পাওয়ার জন্য। তাহলে তার ক্ষেত্রে এই হামাগুড়ি দেওয়ার প্র্যাকটিসটা হয় এবং সে তাড়াতাড়ি কিন্তু এটা দিতে শেখে। হাঁটার ক্ষেত্রেও তাই। কোন একটা বাচ্চা হয়তো হাঁটতে জাস্ট দাঁড়াতে শুরু করেছে, একটু হাঁটতে শুরু করেছে ১০ মাস বয়সে। তখন দেখা যায় বাবা-মা একটু দূরে তার জন্য একটা খেলনা রেখে দিল। সে বা বাবা বা মা, মায়ের কোল তো তার কাছে খুব প্রিয়। কিছু দূরে মা বসে হাত বাড়ালো। তাহলে সে কি করে? পা, পা করে হেঁটে সে এগিয়ে যাওয়ার চেষ্টা করে মায়ের দিকে। অর্থাৎ মায়ের কোলটা পাওয়ার চেষ্টা করে। সে যে গোল, তার গোল কি? মায়ের কোলটা পাওয়া। তার জন্য সে একটা ব্যবহার বা আচরণ করছে কি? না পা, পা করে সে হাঁটছে। এরকম একটা ছোট্ট একটা ভিডিও YouTube এও দেখছিলাম যে আ ১.৫ থেকে ২ বছরের বাচ্চা, ২ টো বাচ্চা, ২ টো দুধের বোতল তাদের জন্য রাখা আছে। কিন্তু সেই দুধের বোতলগুলো পেতে গেলে তাদের একটা দরজা পেরিয়ে আসতে হবে। সেই দরজায় ৩ টে সেলোটেপ লাগানো আছে এপাশ থেকে ওপাশ পর্যন্ত। মানে সেলোটেপগুলো তাদের একটা ব্যারিয়ার সৃষ্টি করছে। এবারে দেখা হচ্ছে যে বাচ্চাটা কিভাবে নিজেদের বুদ্ধি ব্যবহার করে এই ব্যারিয়ার বা বাধাকে অতিক্রম করে দুধের বোতল পর্যন্ত পৌঁছতে পারে। কারণ তাদের খিদে পেয়েছে। তাহলে খিদে মেটাতে গেলে তাদের দুধের বোতলটা নিতে হবে। কিন্তু দুধের বোতল পেতে গেলে একটা বাধাকে অতিক্রম করে যেতে হবে। দেখা গেল যে তারা ১ম এ হাত দিয়ে সেগুলোকে সরাবার চেষ্টা করল। সেগুলো তো সরছে না। একটা বাচ্চা কাঁদতে শুরু করল। ২য় বাচ্চাটা সে কিন্তু প্রচেষ্টা করেই গেল। এবারে কিছুক্ষণ টানাটানি করার পর একদম ধারের অংশ দিয়ে একটা সেলোটেপ বেরিয়ে আসলো। কিছুক্ষণ পর সে অন্য সেলোটেপটাকেও সেইভাবে কিন্তু আ সরাবার চেষ্টা করল এবং সরল। সে এগিয়ে গিয়ে দুধের বোতলটা পেল। অন্য বাচ্চাটাকে সে নিজে কিন্তু ওই যে দুধের বোতলটা কিছুটা খেয়ে নিল। তারপরে সেই দুধের বোতলটা অন্য বাচ্চাটা আ ঠিক এগোতে পারেনি তখনো পর্যন্ত। তাহলে তাকে দিয়ে দিল এবং সে নতুন দুধের বোতলটা আ নিয়ে নিল নিজের জন্য। অর্থাৎ এই যে খিদে মেটানোর যে ব্যাপারটা সেটা সে পূরণ করল। কিভাবে? একটা বাধাকে অতিক্রম করে। তাহলে নির্দিষ্ট লক্ষ্যে সে পৌঁছলো। সে attention বা মনোযোগ সেখানে ব্যবহার করল যে কিভাবে বাধাটাকে অতিক্রম করব। সে নিজের কিছু আগে দেখা কিছু স্মৃতি সেগুলোকে মনে করল এবং সিদ্ধান্ত গ্রহণ করে কাজটা করে বাধা অতিক্রম করে সে দুধের বোতল পর্যন্ত পৌঁছলো। তাহলে এই যে ব্যাপারটা এর ফলে কি হলো? তার কিন্তু প্রজ্ঞামূলক বিকাশ ঘটলো বা cognitive development ঘটলো। এটাকেই বলা হয় লক্ষ্য নির্দেশিত আচরণ বা ব্যবহার বা goal directed behavior। এটা সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজের একটা বৈশিষ্ট্য। আরো একটা বৈশিষ্ট্য আমরা এখানে পাই, সেটা হচ্ছে কল্পনাচ্ছলে খেলা, মেক বিলিভ প্লে। এই ব্যাপারটা কি? দেখা যায় যে এই স্তরে মানে সেন্সরি মোটর স্টেজে ০ থেকে ২ বছর বয়সকালের মধ্যে শিশুরা খেলার সময় একটু বড় হলে যখন তারা খেলতে শুরু করে, তখন তারা কিন্তু কল্পনার আশ্রয় নেয়। শিশু হয়তো একটা গাড়িকে হাতে করেই সামনে এপাশ-ওপাশ করছে বা চালাচ্ছে। কিন্তু সেই গাড়ি চলার সময় আ এমন ভু বা আওয়াজ করে যে মনে হবে যেন কখনো গাড়িটা পাহাড়ে উঠছে, উপর দিকে উঠে যাচ্ছে, কখনো ব্রিজের উপর দিয়ে যাচ্ছে, কখনো নদী পার করছে, কখনো বা আকাশে উড়ছে। তাহলে এই যে কল্পনাকে আশ্রয় করে যে খেলা, তাকেই বলা হচ্ছে কি মেক বিলিভ প্লে, যেটাও কিন্তু সংবেদন সঞ্চালনমূলক স্তরেরই একটা বৈশিষ্ট্য। এরপর আমরা আলোচনা করব সংবেদন সঞ্চালনমূলক স্তরের শিক্ষাগত তাৎপর্য বা এডুকেশনাল সিগনিফিকেন্স সম্পর্কে। এই যে সংবেদন সঞ্চালনমূলক স্তর যেটা জন্ম থেকে ২ বছর পর্যন্ত বয়সকাল মানে এই সময় বাচ্চারা খুবই ছোট। এই সময় শিশুদের বিভিন্ন আকারের, আকৃতির বা বিভিন্ন বর্ণের, বিভিন্ন রঙের বা শক্ত, নরম, কোনটা স্থির বা কোনো একটা খেলনা হয়তো তাকে দেওয়া হলো যেটাকে চাবি দিলে সেটা চলে।
বা কোনো একটা খেলনা দেওয়া হলো যেখানে একটা বোতাম টিপলে কিছু গান আ সেখানে প্লে হয় বা বাজে। বা বল এগুলো বাচ্চাদেরকে দিতে হবে। কেন দিতে হবে? যে এই যে বিভিন্ন বিষয়গুলো যখনই ওরা খেলনা পাচ্ছে, বিভিন্ন আকার দেখে তাদের মধ্যে একটা ধারণা জন্মাচ্ছে। এটা ৩ কোণা, এটা ৪ কোণা, এটা গোল। ফলে সেগুলো দেখে তার মধ্যে একটা ধারণার সৃষ্টি হচ্ছে। আকার সম্পর্কে, আকৃতি সম্পর্কে, বর্ণ বা রং সম্পর্কে। কোনটা লাল, কোনটা নীল, কোনটা হলুদ এগুলো সম্পর্কে একটা ধারণা তৈরি হচ্ছে। কোনো একটা বস্তু শক্ত না নরম সে স্পর্শ করে কিন্তু বোঝার চেষ্টা করছে তার সেন্স অর্গানের সাহায্যে। তো স্পর্শ করে সে বুঝতে চেষ্টা করছে যে কোনো একটা গাড়ি সেটা দাঁড়িয়েই আছে। আবার কোনো একটা গাড়িকে যখন চাবি ঘুরিয়ে দিচ্ছে মা, সে কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে। মানে সেটা গতিশীল। তো একটা খেলনা, একটা বোতাম টিপছি, একটা গান বাজছে। তাহলে সেটাও তার কাছে কি একটা স্টিমুলাস বা উদ্দীপক। একটা বল তাকে আমি ফেলে দিচ্ছি সেটা গড়িয়ে চলে যাচ্ছে। তাহলে এই যে সেন্স অর্গান গুলো ব্যবহার করে এই যে স্পর্শ, ধরা কোনো জিনিসকে, ছোঁড়া, ফেলা, কাছে টানা, দূরে সরিয়ে দেওয়া, মুখে ঢোকানো এবং নানা ধরনের যে প্রতিক্রিয়া সেটা তারা বাচ্চারা করে এই যে খেলনা পেলে এবং তার ফলে তারা শেখে এবং প্রজ্ঞার বিকাশ কিন্তু ঘটে। ফলে এইভাবে বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের বস্তু দিয়ে তাদেরকে কিন্তু সেন্স অর্গানের সাহায্যে তারা সেগুলো থেকে কিন্তু বিভিন্ন ধরনের যে অ্যা কাজ করবে, তার থেকে একটা প্রতিক্রিয়া হবে এবং তার ফলে তাদের একটা অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং তার মধ্যে প্রজ্ঞার বিকাশ ঘটবে, কগনিটিভ ডেভেলপমেন্ট হবে, বাচ্চারা শিখবে। তাহলে এইভাবে কিন্তু আমরা এই যে বৈশিষ্ট্যগুলোকে শিক্ষাগত ক্ষেত্রেও কিন্তু কাজে লাগাতে পারি। এরপর আমরা আসি পিঁয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট এর যে স্টেজ গুলো রয়েছে অর্থাৎ পিঁয়াজের প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলো রয়েছে তার দ্বিতীয় স্তর প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে ২ থেকে ৭ বছর পর্যন্ত বয়সকাল পর্যন্ত বিস্তৃত সেই সম্পর্কিত ডিটেইলস আলোচনায়। তাহলে প্রাক সক্রিয়তা স্তর ব্যাপারটা কি? এখানে সক্রিয়তা কথাটা কিন্তু রয়েছে। সক্রিয়তা কাকে বলে? প্রজ্ঞার বিকাশ বা এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা কোনো বিষয়ে জ্ঞান অর্জনের জন্য যে মানসিক ক্রিয়া করা হয় তাকে বলা হয় সক্রিয়তা। এবারে এই মানসিক ক্রিয়া বলতে কি বোঝানো হচ্ছে? যে দুটো বস্তুর মধ্যে তুলনা করা, যে কোনটা ছোট কোনটা বড়, কোনটা ভারী কোনটা হালকা, দুটো বস্তুর মধ্যে মিল খুঁজে বার করা, সাদৃশ্য খুঁজে বার করা, বৈসাদৃশ্য বা অমিলগুলো খুঁজে বার করা বা কোনো জিনিসকে পরিমাপ করা, প্রয়োজনে কোনো জিনিসকে সরিয়ে নেওয়া, আবার প্রয়োজনে কোনো জিনিসকে যুক্ত করা। এই যে কাজগুলো, এগুলোকেই বলা হয় মানসিক ক্রিয়া। ফলে এই মানসিক ক্রিয়াগুলো করার ফলে কি হয়? প্রজ্ঞার বিকাশ ঘটে বা কগনিটিভ ডেভেলপমেন্ট ঘটে। এটাকেই বলা হচ্ছে সক্রিয়তা। ফলে এই স্টেজটার নাম কিন্তু প্রাক সক্রিয়তা স্তর। অর্থাৎ সক্রিয়তার পূর্বের অবস্থা। এই যে প্রাক সক্রিয়তা স্তরে কিন্তু শিশুদের মধ্যে এই যে মানসিক ক্রিয়া করার ক্ষমতা তারা তখনো পর্যন্ত কিন্তু অর্জন করতে পারে না। তাহলে আমরা এই স্তরের বৈশিষ্ট্যতে প্রথমেই দেখব সাংকেতিক চিন্তা বা সিম্বলিক থট। যেহেতু এই সময় মানসিক ক্রিয়া করার মতো ক্ষমতা শিশুরা অর্জন করতে পারে না, তাই তারা কি করে? সংকেত ব্যবহার করে, সিম্বল ব্যবহার করে, ভাষার ব্যবহার করে এবং মনের ভাব প্রকাশ করে। তাহলে মনের ভাব প্রকাশের উপায় হচ্ছে এই সময় কি? সংকেত বা সিম্বল এবং ভাষার ব্যবহার। যার মাধ্যমে সে তার মনের ভাবকে প্রকাশ করতে পারে। দেখা যায় এই সময় তারা কিন্তু যে বিপরীতমুখী প্রতিক্রিয়া, যে কোনো একটা কাজ করার পর তার উল্টো দিক থেকে কাজটাকে আবার ফিরিয়ে আনা, এই ব্যাপারটা কিন্তু করতে পারে না। যেমন কোনো একটা খেলনা হয়তো কোনো কারণে ভেঙে গেছে বা খুলে গেছে। তারপরে সে কিন্তু তাকে আর জুড়তে পারে না। হয়তো দেখা গেল দুটো একই সাইজের স্কেল একটা সামনে রাখা হয়েছে, একটা দূরে রাখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করা হলো কোনটা বড়? সে কিন্তু চোখ বন্ধ করে বলে দেবে সামনেরটাই বড়। কারণ তার অতটা বোঝার ক্ষমতা হয়নি যে দুটোই কিন্তু সমান আকৃতির। দূরে আছে বলে ছোট লাগছে তাকে দেখতে। এটা বোঝার মতো ক্ষমতা তার তখনো হয়নি। তাহলে বিপরীতমুখী প্রতিক্রিয়া তখন তারা করতে পারে না। তাদের মনের ভাব তারা প্রকাশ করে কিভাবে? না সংকেত বা সিম্বল এবং ভাষা ব্যবহার করে। এটাকেই বলা হচ্ছে সাংকেতিক চিন্তন বা সিম্বলিক থট যেটা প্রাক সক্রিয়তা স্তরের একটা বৈশিষ্ট্য। প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজের অপর বৈশিষ্ট্য হচ্ছে বাস্তববাদ বা রিয়েলিজম। ব্যাপারটা কি?
এই স্তরে শিশুরা বুঝতে পারে যে আমির বাইরেও একটা জগৎ রয়েছে। সেটা তো আমরা দেখলাম সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তরের শেষের দিকেই বাচ্চারা কিন্তু ধীরে ধীরে এই ব্যাপারটা বুঝতে শুরু করে যে আমির বাইরেও একটা জগৎ রয়েছে। তাহলে আমির বাইরের যে জগৎ সেটা হচ্ছে বহির্জগৎ। আর আমির ভেতরের যে জগৎ সেটা হচ্ছে অন্তর্জগৎ। তাহলে দুটো জগৎ যে আছে সেটা সম্পর্কে তারা অবহিত হয়। কিন্তু এই দুটো জগৎ সম্পর্কে সুস্পষ্ট ধারণা কিন্তু তাদের মধ্যে এই প্রাক সক্রিয়তা স্তরেও তেমনভাবে তৈরি হয় না। এই প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে অর্থাৎ প্রায় ৬ থেকে ৭ বছর বয়সে দেখা যায় তারা অন্তর্জগৎ এবং বহির্জগৎ এই সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা লাভ করে। তাহলে বাস্তব বা রিয়েলিজম এটা বুঝতে পারে তারা প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে। প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে। এরপর আমরা আসছি এই স্তরের আরো একটা বৈশিষ্ট্য সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। এই ব্যাপারটা কি? দেখা যায় যে প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তরে শিশুরা সব বস্তুকেই কিন্তু সজীব বলে মনে করে। এটাকেই বলা হয় সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। যেমন কোনো একটা শিশু হয়তো পা পা করে হাঁটতে গিয়ে মাটিতে গেল পড়ে। এরপরে পড়ে গিয়ে সে ব্যথা পেল। এরপরে কেউ যদি এসে সেই মাটিতে হাত দিয়ে দুবার ঠুকে যদি বকে বলে, "এই চপ! কেন মেরেছিস আমার বেটুকে?" বলে বাচ্চারা চুপ করে যায়। কারণ সে ভাবে যে মাটিতে পড়েছি সেটা সজীব পদার্থ এবং সে আমাকে ব্যথা দিয়েছে। তাহলে তাকেও মারা হয়েছে, সেও ব্যথা পেয়েছে। ফলে তারা কিন্তু আ ভাবে যাক, ব্যাপারটা শোধবোধ হয়ে গেল। তাহলে সে কিন্তু সব বি বস্তুকেও সব বিষয়কেই সে কিন্তু সজীব ভাবে। এটাকেই বলা হয় সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম। পরবর্তীকালে শিশু যখন তার নিজের চিন্তার সঙ্গে অন্যদের চিন্তার তুলনা করে, তখন কিন্তু তারা এই যে সজীব, জড়বস্তু এগুলোর মধ্যে ধীরে ধীরে পার্থক্য করতে পারে। পিয়াজে এই যে অ্যানিমিজম বা সর্বপ্রাণবাদের ৪ টা স্তরের উল্লেখ করেছেন। দেখা যায় যে ১ম মানে হচ্ছে এই ২ থেকে ৭ বছরের মধ্যে ১ম দিকে ২-৩ বছর বয়স পর্যন্ত বাচ্চারা সব বস্তুকেই কিন্তু সজীব বা সচেতন বলেই ভাবে। এরপরে ৪-৫ বছরে দেখা যায় যে বাচ্চারা ভাবে যেগুলো হাঁটতে পারে বা চলতে পারে সেগুলোই সজীব। তখন কিন্তু তারা বুঝতে পারে না যে একটা গাড়িকে দম দিয়ে চালানো হলেও সেটা তখনও তারা ভাবে যে এটাও যেহেতু চলছে এটাও সজীব। এরপর যখন আরো একটু বয়স বাড়ে ৬ বছর, ৫ থেকে ৬ বছর তখন তারা বুঝতে পারে যে, যে সমস্ত বস্তুগুলো নিজে, নিজে চলতে পারে বা স্বতঃস্ফূর্তভাবে চলতে পারে তারাই সজীব। এবং অবশেষে তারা বোঝে যে চেতন বা প্রাণ যাদের মধ্যে সীমাবদ্ধ তাদেরকেই কিন্তু সজীব বা জীবজগৎ বলা হয়। এই যে প্রাক সক্রিয়তা স্তরের আরো একটা বৈশিষ্ট্য হচ্ছে অনুকরণ বা ইমিটেশন। আমরা এই ডেফার্ড ইমিটেশন ব্যাপারটা পেয়েছিলাম বিলম্বিত অনুকরণ, যেটা আমরা পেয়েছিলাম সংবেদন সঞ্চালনমূলক স্তরে। সেখানে কি হচ্ছিল? শিশুরা কোনো একটা কাজ বা আচরণ বড় কাউকে করতে দেখছিল। দেখার বেশ কিছুক্ষণ পরে তারা কিন্তু তার মধ্যে কোনো যুক্তি নেই, বুদ্ধি নেই। জাস্ট সেটাকে ইমিটেট করার চেষ্টা করছিল না বুঝেই। এটাকে বলা হচ্ছিল ডেফার্ড ইমিটেশন বা বিলম্বিত অনুকরণ। কিন্তু দেখা যায় প্রাক সক্রিয়তা স্তরে বাচ্চারা কিন্তু কোনো একটা জিনিস যখনই বড়দের করতে দেখে তখন সেই বড়দের বিভিন্ন ক্রিয়াকলাপ তারা পর্যবেক্ষণ করে এবং সচেতনভাবে কিন্তু তাকে ইমিটেট বা অনুকরণ করে। তাহলে এই অনুকরণও হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরেরই একটা বৈশিষ্ট্য। প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজের আরো একটা বৈশিষ্ট্য হলো আত্মকেন্দ্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক থিঙ্কিং। ব্যাপারটা কি? এই স্তরে শিশুরা মনে করে তারা যা দেখে, যা ভাবে, যা বিশ্বাস করে, অন্যান্য সব ব্যক্তি তার আশেপাশের সমস্ত ব্যক্তিরাও সবাই সেটাই দেখছে, সেটা নিয়েই ভাবছে এবং সেটাই বিশ্বাস করছে। দেখো এই যে প্রাক সক্রিয়তা স্তরে আমরা বৈশিষ্ট্য বলছি ইগোসেন্ট্রিক থিঙ্কিং আর সেন্সরি মোটর স্টেজ বা সংবেদন সঞ্চালনমূলক স্তর যেটা ১ম স্তর সেখানেও আমরা পেয়েছিলাম আত্মকেন্দ্রিকতা বা ইগোসেন্ট্রিজম। মানে বাচ্চারা নিজেকে নিয়েই সবসময় কিন্তু মুগ্ধ থাকে, নিজেকে নিয়েই মেতে থাকে। মানে এই যে ইগোসেন্ট্রিজমটা যেমন আমরা সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজে পাই, ঠিক সেরকম প্রাক সক্রিয়তা স্তরেও কিন্তু এই যে ইগোসেন্ট্রিজম আমরা বলব না, এটাকে আমরা বলব ইগোসেন্ট্রিক থিংকিং।
মানে হচ্ছে যে শিশুরা এই সময় ২ থেকে ৭ বছর মানে তারা প্রি-স্কুল অলরেডি অ্যাটেন্ড করেছে। ৬ বছর মানে তারা প্রাইমারি স্কুলেও অলরেডি যাচ্ছে। তাহলে তারা বহির্জগতের সঙ্গে পরিচিত হয়েছে। কিন্তু তাদের মাথার মধ্যে এই ব্যাপারটা রয়ে গেছে যে আমি যা দেখছি, যা ভাবছি, যেটা বিশ্বাস করছি, আমার চারপাশের সব ব্যক্তিরাও কিন্তু সেটাই দেখছে, সেটাই ভাবছে, সেটাই বিশ্বাস করছে। যেমন কোনো একটা শিশু হয়তো স্কুলের কোনো ঘটনা মাকে বলছে। সেই সময় মা কিছু প্রশ্ন করল। তখন শিশু বলে, "ও মা, তুমি এটা জানো না?" মানে তার মনে হচ্ছে যে সে যেটা জানে মায়েরও সেটা জানা উচিত। তাই তো? শিশুর মতে তার কার্যকলাপ এবং অভিজ্ঞতাই কিন্তু বাকি সবার কার্যকলাপ এবং অভিজ্ঞতার মধ্যে পড়ে। এটাকেই বলা হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক থিংকিং, যেটা হচ্ছে প্রাক সক্রিয়তা স্তরের একটা বৈশিষ্ট্য। এর অপর একটা বৈশিষ্ট্য হলো এই স্তরের কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। অর্থাৎ এই প্রাক সক্রিয়তা স্তর ২ থেকে ৭ বছর প্রি অপারেশনাল স্টেজে শিশুরা মনে করে যে সবকিছু যেন মানুষেরই সৃষ্টি। কিন্তু এই স্তরের যে শেষের দিকে শিশুদের মধ্যে আত্মকেন্দ্রিকতা ধীরে ধীরে কিন্তু কমতে থাকে এবং ধীরে ধীরে তারা কি হয় বাস্তববাদী হয়ে ওঠে। অর্থাৎ রিয়েলিজম তাদের মধ্যে আসে, রিয়ালিস্টিক হয়ে ওঠে। এটাকেই বলা হচ্ছে যে রিয়ালিজম বা বাস্তবতা, যেটা কিন্তু এই যে কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞা গঠনে বিশেষ ভূমিকা পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রাক সক্রিয়তা স্তরের একটা বৈশিষ্ট্য হচ্ছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি। সবকিছুই মানুষের সৃষ্টি। যত তারা ধীরে ধীরে এই প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে যায়, শেষের দিকে মানে হচ্ছে যে যত তাদের বয়স বাড়তে বাড়তে ৬ থেকে ৭ বছরের দিকে যেতে শুরু করে, তখন ধীরে ধীরে তারা কিন্তু রিয়ালিস্টিক হয়, কৃত্রিমতা থেকে বেরিয়ে আসে এবং তার ফলে কগনিটিভ ডেভেলপমেন্ট দ্রুত ঘটে। প্রাক সক্রিয়তা স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার। ট্রান্সডাক্টিভ রিজনিং ব্যাপারটা কি? যে এই স্তরে শিশুরা যখন কোনো একটা বিষয়ের কারণ অনুসন্ধান করতে যায়, তাদের মধ্যে কিন্তু এই সময় যে কোনো জিনিস কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, তাদের মধ্যে যে এই যে উম উম চিন্তা করার যে ক্ষমতা, ততটা তো বিকশিত হয় না। ফলে তারা কোনো একটা বিষয়ের কারণ বা যুক্তি দিয়ে তাকে বিচার করার চেষ্টা করে। কিন্তু দেখা যায় অনেক সময় সেটা যুক্তিপূর্ণ হয় না। যেমন তাদের যুক্তি কিরকম হয়? যেমন সূর্য উপর থেকে নিচে পড়ছে না। কেন? কারণ সূর্য গরম। তাহলে গরমের সঙ্গে কি উপর থেকে নিচে পড়ার কোনো সম্পর্ক রয়েছে? না। কিন্তু তাও তারা যেকোনো রকমভাবে একটা যুক্তি দিয়ে ব্যাপারটাকে দাঁড় করাবার চেষ্টা করছে। কিন্তু সেই যুক্তিটা কিন্তু সঠিক যুক্তি নয়। এটাকেই বলা হচ্ছে অবযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। তাহলে আমরা দেখলাম যে প্রাক সক্রিয়তা স্তরের যে বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম তার মধ্যে ১ম এই পেলাম সাংকেতিক চিন্তন বা symbolic thought, ২ হচ্ছে বাস্তববাদ বা রিয়ালিজম, ৩ হচ্ছে সর্বপ্রাণবাদ বা অ্যানিমিজম, ৪ হচ্ছে অনুকরণ বা ইমিটেশন, ৫ হচ্ছে আত্মকেন্দ্রিক চিন্তন বা ইগোসেন্ট্রিক থিংকিং, ৬ হচ্ছে কৃত্রিমতা বা আর্টিফিশিয়ালিটি এবং ৭ হচ্ছে অপযুক্তিপূর্ণ বিচার বা ট্রান্সডাক্টিভ রিজনিং। এরপর আমরা প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ এর লিমিটেশনস গুলো বা সীমাবদ্ধতাগুলো নিয়ে আলোচনা করব। আমরা দেখি যে এই সময় বাচ্চারা বস্তু বা বিষয়কে কিন্তু আংশিকভাবে বিচার করে। সামগ্রিকভাবে বিচার করার মতো ম্যাচুরিটি প্রাক সক্রিয়তা স্তরে বাচ্চাদের মধ্যে আসে না তখনো পর্যন্ত। যার ফলে তারা যুক্তি দিয়ে কোনো একটা বস্তু বা বিষয়কে তারা বিচার করার চেষ্টা করে। কিন্তু সঠিক হয়তো যুক্তি তারা প্রয়োগ করতে পারে না। আংশিকভাবে বিচার করে। তাহলে এটা প্রাক সক্রিয়তা স্তরের একটা সীমাবদ্ধতার মধ্যে পড়ে। ২ হচ্ছে আত্মকেন্দ্রিকতা। দেখা যায় প্রাক সক্রিয়তা স্তরে কিন্তু বাচ্চাদের মধ্যে আত্মকেন্দ্রিকতা বা আত্মকেন্দ্রিক চিন্তন যেটাকে বলে ইগোসেন্ট্রিক থিংকিং সেটা লক্ষ্য করা যায়। আমরা আলোচনা করলাম। এবারে এই প্রাক সক্রিয়তা স্তরের শেষের দিকে অর্থাৎ ৭ বছর বয়সকালে দেখা যায় তারা ধীরে ধীরে এই আত্মকেন্দ্রিকতা থেকে বেরিয়ে আসে এবং ধীরে ধীরে বাস্তববাদী হয়ে ওঠে। যার ফলে দেখা যায় তাদের প্রজ্ঞার বিকাশ বা কগনিটিভ ডেভেলপমেন্ট দ্রুততর হয়। তাহলে আত্মকেন্দ্রিকতা বা এই যে ইগোসেন্ট্রিক থিংকিং এটাও কিন্তু প্রাক সক্রিয়তা স্তরের একটা সীমাবদ্ধতা বা লিমিটেশনের মধ্যেই পড়ে। আমরা দেখি যে এই প্রাক সক্রিয়তা স্তরে ২ থেকে ৭ বছরের বাচ্চারা বিপরীতমুখী প্রতিক্রিয়া কিন্তু করতে পারে না। যেমন আমরা বললাম
যে একটা খেলনাকে ভাঙলো কিন্তু সেটাকে আর জুড়তে পারে না। তো হয়তো তারা বুঝলো যে ২ এর সঙ্গে ২ যোগ করলে ৪ হচ্ছে। কিন্তু তার যে উল্টো প্রক্রিয়াটা যে ৪ থেকে ২ বিয়োগ করলে যে ২ হবে, এই ব্যাপারটা কিন্তু তারা বুঝে উঠতে পারে না। তাহলে এটাও কিন্তু এই প্রাক সক্রিয়তা স্তরের একটা লিমিটেশনস বা সীমাবদ্ধতার মধ্যেই পড়ে। আমরা এরপর যেটা আলোচনা করব সেটা হচ্ছে শিক্ষাগত তাৎপর্য। এই প্রি অপারেশনাল স্টেজ বা প্রাক সক্রিয়তা স্তরের ২ থেকে ৭ বছরের বয়সী বাচ্চাদের ক্ষেত্রে। দেখা যায় যে এই সময় আমরা বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করলাম। তাহলে আমরা কি দেখলাম? যে তারা কিন্তু চেষ্টা করে যুক্তি দিয়ে জিনিসগুলোকে এক্সপ্লেইন করতে। হয়তো যুক্তি সবসময় সঠিক হয় না। তাহলে এই সময় কি করতে হবে? বাচ্চাদেরকে হয়তো ম্যাগাজিন থেকে বা নিউজপেপার থেকে কিছু ছবি কেটে তাদেরকে দিতে হবে এবং তাদেরকে বলতে হবে, "এই ছবি দেখে তুমি যা বুঝতে পারছো সেই সম্পর্কে বলো।" তাহলে এর ফলে কি হবে? বাচ্চাদের যেমন ভাষার বিকাশ হবে, সেইরকম তাদের মধ্যে এই যে আত্মকেন্দ্রিকতা এটা ধীরে, ধীরে কমবে। তারা বাস্তববাদী হয়ে উঠবে এবং প্রজ্ঞা বিকাশের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারটা সহায়ক হবে। অর্থাৎ cognitive development কিন্তু ঘটবে। এই যে তাদেরকে হয়তো বলা হলো যে মার্বেল দিয়ে তোমরা ১ম এ গোল করে সাজাও। তারপর সেই মার্বেল গুলো দিয়েই তোমরা একটা সরলরেখা তৈরি করো, সোজা লাইন তৈরি করো। এবং কোনটা বড়? এক্ষেত্রে খুব কম বাচ্চা ১ টা বা ২ টো হয়তো বলতে পারবে যে দুটোই কিন্তু সমান। গোল করে সাজালেও আমরা যে পুঁতিগুলো দিয়ে সাজাচ্ছি, আর সরলরেখা করলেও বা একটা লাইনে সাজালেও সেই পুঁতিগুলো দিয়েই সাজাচ্ছি। তাহলে দৈর্ঘ্যটা সমান হওয়ার কথা। কিন্তু এই ব্যাপারটা কিন্তু খুব কম বাচ্চাই এখানে বলতে পারবে। কিন্তু এই ব্যাপারটা বুঝতে পারলে দেখা যাবে ধীরে, ধীরে যে এই ব্যাপারগুলো বোঝার মাধ্যমে তাদের কি হবে? প্রজ্ঞার বিকাশ ঘটবে বা cognitive development হবে। এই সময় আমরা দেখি বাচ্চারা আঁকতে খুব ভালোবাসে। তাই তো? তাহলে কোন একটা জিনিস আঁকছে মানে কি? যে সে সেই বস্তুটার একটা মূর্ত রূপ দিচ্ছে। তার মধ্যে তাদের চিন্তন শক্তিও বিকশিত হচ্ছে। তাদের ক্রিয়েটিভিটি বা সৃজনশীলতাও প্রকাশ পাচ্ছে। সেই বস্তু সম্পর্কে একটা ধারণা গঠন হচ্ছে। অর্থাৎ এর মাধ্যমেও তাদের কিন্তু প্রজ্ঞার বিকাশ ঘটছে বা cognitive development ঘটছে। আমরা দেখলাম এই স্তরের বৈশিষ্ট্যের মধ্যে যে তারা কিন্তু অনুকরণ করতে খুব ভালোবাসে। ইমিটেশন খুব ভালোবাসে তারা। এটা তো এই বয়সের একটা বৈশিষ্ট্য। ফলে যদি তাদের কোনো কারোর ব্যক্তিত্ব সম্পর্কে অভিনয় করতে দেওয়া হয়, তাহলে সে কি করবে? অনুকরণ বা ইমিটেশন এর মাধ্যমেই অভিনয় করবে। সেটা ডক্টর হতে পারে, নার্স হতে পারে, কোনো টিচার হতে পারে, শিক্ষক হতে পারে, পুলিশ হতে পারে। সে তার চারপাশে যা দেখছে, তাদের সেই বিষয়টাকেই তারা অনুকরণ করছে, ইমিটেশন করছে এবং সেটাই অভিনয়ের রূপ পাচ্ছে। তাহলে এই যে এটা অভিনয় বা ইমিটেশন করতে গেলে তাকে তো তাদেরকে পর্যবেক্ষণ করতে হবে, দেখতে হবে তাদের কার্যকলাপ, কার্যবিধি এগুলো সম্পর্কে তার স্পষ্ট ধারণা থাকতে হবে। তাহলে এর মাধ্যমেও কিন্তু কি হবে? cognitive development বা প্রজ্ঞার বিকাশ ঘটবে। তাহলে আজ আমরা যে স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট বা প্রজ্ঞামূলক বিকাশের যে ৪ টা স্তর তার মধ্যে ১ম দুটো স্তর যেটা হচ্ছে সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং হচ্ছে প্রাক সক্রিয়তা স্তর। সংবেদন সঞ্চালনমূলক স্তর বা সেন্সরি মোটর স্টেজ ০ থেকে ২ বছর এবং প্রাক সক্রিয়তা স্তর বা প্রি অপারেশনাল স্টেজ যেটা হচ্ছে ২ থেকে ৭ বছর। সেটার বৈশিষ্ট্য, তার যে শিক্ষাগত তাৎপর্য এবং লিমিটেশনস বা সীমাবদ্ধতা এগুলো সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করলাম। পরদিন আমরা এই যে স্টেজেস অফ কগনিটিভ ডেভেলপমেন্ট এর যে পরের যে দুটো স্তর যেটা হচ্ছে মূর্ত সক্রিয়তা স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজ এবং যৌক্তিক সক্রিয়তা স্তর বা ফর্মাল অপারেশনাল স্টেজ এটা সম্পর্কে ডিটেইলস এ আলোচনা করব। পাশে থেকো, ভালো থেকো। ধন্যবাদ।